স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি, বলেন আপনার সমস্যার কথা। স্যার আগে আপনাকে বলছিলাম আমার একটা যে চোখের যে অঞ্জনির একটা সমস্যা যে পেশেন্টটা ছিল। এটা তো প্রায় 2 মাস ধরে মিন্স হইতেছে না, কিন্তু তার যে চোখের সমস্যাটা কিছুটা একটু ভালো হয়েছে। এখন মিন্সটা বন্ধ আছে। সেজন্য মিন্সটার জন্য কি করতে পারি? তার চিকিৎসার চলমানে ডোজটা ছিল আপনি পিআরএস, পিটিএস, ইবিএস, টিডি পর্যন্ত চলছিল। সিফিলিনাম, টিডির সিফিলিনাম পর্যন্ত চলে। হাইড্রো 30 পর্যন্ত মনে করেন যে দিছিলাম তার সুবিধার জন্য। তাহলে আগে কিন্তু মেটা তার বাদ। মিন্সটা এখন আর চলমান হইতেছে না। মিন্সটা স্যার কিভাবে চলমান করতে পারি? আচ্ছা, তাহলে এখন কিছু কথা মাঝখানে বোঝা যায়নি। আচ্ছা, তা আবার স্যার বলতেছি, আমার যে অঞ্জনির যে সমস্যা রোগীটা ছিল, চোখের হ্যাঁ, অঞ্জনির, তাকে পিআরএস, পিবিএস, পিটিএস, টিডি সহ মানে যে মেডিসিন গুলো ছিল, টিউবারকুলিনাম, সিপ্রিনাম পর্যন্ত দিয়ে আবার হাইড্রো 30 পর্যন্ত দিয়েছিলাম। তো অন্যান্য সমস্যা মোটামুটি ভালোই হয়েছে। চোখ এরিয়াটা একটু কমছে, যে একটা অঞ্জনিটা যে ফোলা ছিল এটাও কমছে, চুলকানিও কিছুটা কমছে। কিন্তু তার যে মিন্সটা আগেও অনিয়মিত ছিল, এখন প্রায় 2 মাসের উপরে চলে গেছে গায়ে, এখন এটার মিন্সটা নিয়মিত হইতেছে না, মানে একটু বন্ধ আছে। এই মিন্সটাকে কিভাবে চালু হয়, পরবর্তী মেডিসিন গুলো কি দেওয়া যেতে পারে, এটা আপনার কাছে পরামর্শ চাচ্ছিলাম। সরিনাম দিয়ে কার্বোভেজ দিয়ে কার্বো জি। এনিমেলিতে যান, এটা করেছেন? আহ, না না, এটা করি নাই। এটা মানে পিআরএস এর পরে আপনি ক্যাটালাইজ করে পিটিএস করেন, তারপরে কি অবস্থা দাঁড়ায় সেটা নিয়ে পরে কথা বলা যাবে। হ্যাঁ, জি জি স্যার, আরেকটি পেশেন্ট স্যার হলো, এটা নতুন তার হইলো হাইপার সেক্সুয়াল যে ডিজিজ, মানে হ্যাঁ এটা ওনার ওয়াইফ বলেছেন যে ওই লোকটার সেক্সুয়াল সমস্যাটা একটু বেশি, বেশি হওয়ার কারণে তার জন্য শারীরিক ভাবে অসুবিধা হচ্ছে। সেজন্য তার এই সেক্সুয়াল সমস্যাটাকে কিভাবে একটু কমানো যায়, সেজন্য আমাদের রিয়েল হোমিওপ্যাথিতে কিভাবে স্যার শুরু করা যেতে পারে? অ্যাকচুয়ালি এটা যেমন আপনি বললেন, হাইপার সেক্সুয়াল অ্যাক্টিভিটিস, হাইপার জি মানে হচ্ছে সেটা একটা সমস্যা। হ্যাঁ, তো জি যে একটা মানুষ স্বাভাবিকভাবে যেরকমটা থাকা উচিত তার থেকে যখন বেশি হয়ে যাচ্ছে, তখন সেটাকে অসুস্থতা পর্যায়ে ধরে নিতে হবে। যেমন একজন জি তার থাকাটাও প্রবলেম, ঠিক তেমনি ওভার অ্যাক্টিভ থাকাটাও প্রবলেম। তো জি সেই স্যার। ক্ষেত্রে আমরা এখানে আহ, আমাদের নিয়ম অনুযায়ী শুরু করব, পরবর্তীতে জি পরেরটা পরে দেখব। যে যখন যদি দেখা যায় যে সমস্যা সমাধান হচ্ছে না, তখন এটা জি নিয়ে ভাবা যাবে। আগে শুরু তো করেন, তারপরেরটা পরে ভাবা যাবে। আচ্ছা স্যার। আচ্ছা স্যার। জি স্যার। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বলেন। জি, হলো সালাম, আমার 4টা রিপোর্ট পাঠাচ্ছি স্যার, একটা মেয়ের গ্রুপে আছে, দেখেছেন কিনা স্যার এখন? তো ওই মেয়েটার আপনার আজ থেকে ফেব্রুয়ারি মাসে প্রথম বাচ্চা নষ্ট হয়েছে, 2 মাসের জি, অ্যাবর্ষণ জি, দিয়া। ওইটা ব্লাডিং বন্ধ হচ্ছিল না, তারপরে আহ, ওনারা ডিএনসি করেছিল 2বার। হুম, একবার চাপাইতে করেছিল, একবার রাজশাহীতে। তারপরও আপনার 3 মাস থেকে কোনো ব্লাডিং বন্ধ হচ্ছিল না, একটু 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 হতেই ছিল। আমার কাছে রুগীটা আসছিল স্যার আজ থেকে 7 দিন আগে।
জি। তো আপনার প্রসিডিউর অনুযায়ী ট্রিটমেন্ট দিয়ে ইনশাল্লাহ গতকাল থেকে রক্ত আসেনি, ব্লাড আসেনি। জি। তো এটা কি অসুখটা, ওই যে আপনার ইয়াটা রিপোর্টটা একটু, ওনারা বলছে যে মাংসটাকে মানে ডিএনসি করার পরে মাংস নিয়ে পরীক্ষা টরীক্ষা নিরীক্ষা করে ওরা ঢাকা পাঠাচ্ছে, মানে রুগীকে ঢাকা পাঠিয়ে দিয়েছিল আচ্ছা। ব্লাড বন্ধ করতে না পেরে। হুম। তো আলহামদুলিল্লাহ এখন ব্লাডটা বন্ধ হয়েছে 2 দিন থেকে। তো উনি খালি একটা অস্বস্তিকর বলছে যে আমার রিপোর্টে কি হয়েছে, আমার রিপোর্টে কি হয়েছে, আমার ব্লাড কেন বন্ধ হয়েছিল না 2 দিন। হুম হুম। মানে এটাই টেনশন হচ্ছে। তো রিপোর্টটা আপনি একটু পাঠান, তাহলে আমি দেখি কি অবস্থা। এই তো রিপোর্টটা পাঠাচ্ছি স্যার, গ্রুপে আছি, দেখেন 4টা রিপোর্ট আছে। রিপোর্ট আমি পাইনি এখন। গ্রুপে দিয়েছি স্যার। গ্রুপে দিতে পারবেন না তো? গ্রুপে আপনি দিতে পারবেন? গ্রুপে ঢুকবে না তো আপনার? জি স্যার। জি। আপনার রিপোর্ট গ্রুপে যাবে না। ও, তো ওটা আপনার এতে দিব, হোয়াটসঅ্যাপে দেবো নাকি? হ্যাঁ 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 হ্যাঁ। হুম, তো ঠিক আছে, আপনার হোয়াটসঅ্যাপে দিচ্ছি। আচ্ছা, যাই হোক, আমাদের এসএল সাহেব যে কথাগুলো বললেন, এরকম কেস কিন্তু হরহামেশাই ঘটছে, এবং জীবন হুমকির মুখে পড়ে যাচ্ছে, এবং অনেক ক্ষেত্রে মারাও যাচ্ছে। তো আসলে এই যে ও, মানে একটা প্রক্রিয়া, যেটা ডিএনসির কথা বলা হলো, বাচ্চা নষ্ট করতে গেলে এই ধরনের প্রবলেম তৈরি হয়। আবার যদি বাচ্চা পেটের ভিতরে মারা যায় অন্য কোনো কারণে, কোনো উপায়ে, তো সেক্ষেত্রেও অনেক সময় এই ধরনের প্রবলেম তৈরি হয়। তবে বেশিরভাগ ক্ষেত্রে এই প্রবলেম গুলো কিন্তু ইচ্ছাকৃত নষ্ট করতে গেলে, ইচ্ছাকৃত অ্যাবর্শন করাতে গেলেই কিন্তু এই ঝামেলাগুলো তৈরি হয়। তো সেজন্য সবসময় সবার উচিত যে এই ধরনের ঝুঁকির কোনো কাজ না করা বা কাজের মধ্যে না যাওয়া। তো আমরা অনেক সময় দেখেছি যে আমাদের কাছে অনেক পেশেন্ট আসছে, যারা, জি যাদের বাচ্চার স্যার, বৈধতা নিয়ে কোনো সমস্যা নেই, গেছি। অ্যাবিলিটি, যাদের বাচ্চার বৈধতা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু তারাও বাচ্চা নষ্ট করতে চাইছে, কারণ এত বাচ্চা দরকার নেই। এসএল সাহেব। জি স্যার। হ্যাঁ, এই যে আপনার যেটা ওখানে এসেছে, রিপোর্ট যেটা এসেছে, কি দেখলাম, এভি ম্যাল ম্যালট্রিশন নাকি জানো, ম্যালফরমেশন, সাজেস্টিভ অফ জি এভি 19। ম্যালফরমেশন অফ ইউট্রাস। মানে হচ্ছে এটা ওই যে এক ধরনের হ্যামারেজের মতো, মানে যে জায়গাগুলো থেকে আহ, স্বাভাবিকভাবে একটা ইয়ে থাকা দরকার ইউট্রাসের মধ্যে, যখন ইয়ে করা হয়, ডিএনসি করা হয়। ডিএনসি মানে হচ্ছে তো একটা কাকনি দিয়ে কেকে নিয়ে আসা, হ্যাঁ। তো এই ক্ষেত্রে জি। জরায়ুর ওয়ালের যে কোষগুলো থাকে, সেই কোষগুলো যখন ক্ষতিগ্রস্ত হয়, এবং ওখানে ওই মানে যে নার্ভ গুলো থাকে এবং কোষগুলো থাকে, কোষগুলো উন্মুক্ত হয়ে যায়। সেই কোষগুলো যখন উন্মুক্ত হয়ে যায়, তখন ব্লিডিংটা শুরু হয়ে যায়, এবং এই লাগাতার ব্লিডিং চলতে থাকাটাই হচ্ছে এভি এম বলা হয় সংক্ষেপে, মানে ম্যালফরমেশন, এভি ম্যালফরমেশন। তো এটা সাধারণত আহ, যখন আঘাত পাই, জরায়ু টিস্যুগুলো আঘাতে ক্ষতিগ্রস্ত হয়, তখনই কিন্তু এগুলো দেখা যায়। তো আহ, এই ডিএনসি করার ফলে কিন্তু জরায়ুতে প্রচুর পরিমাণে আঘাতপ্রাপ্ত হয়, এবং এই ইনফেকশনটা দীর্ঘদিন থাকে। আমরা সাধারণত রোগীদের যদি এরকম আহ, ইতিহাস পাই যে তারা ডিএনসি করিয়েছে, তাহলে সব নর্মালি বলি যে আপনারা
আগামী 1 বছরের মধ্যে বাচ্চা কাচ্চা নেওয়ার কোনো চিন্তা করবেন না। তো সেই হিসাবেই নর্মালি আপনার যদি প্রপার ট্রিটমেন্ট হয় তাহলে জরায়ুর ইনফেকশনটা যেতে মিনিমাম 8 থেকে 9 মাস সময় লাগে। তো সেক্ষেত্রে 1 বছর যদি অপেক্ষা করানো যায় তাহলে মোটামুটি ইনফেকশন থাকবে না, এটা ধরা যায়। আর এভিএম এর ব্যাপারটা বোঝা গেল? জি স্যার। জি। আর আরেকটা ওনারা বলেছিল, ওই যে ওই রাজশাহীতে সব শেষ করে ডিএনসি করার পরে রক্ত সঞ্চালন করতে পারছিল না, যে তোমরা ঢাকা চলে যাও, এটি ট্রিটমেন্ট হবে না। ওনাকে বলেছিল যে হিমালয় মানে ওই যে কোচ রক গুলো মোটা হয়ে গেছে। না, আসলে এরকম আর এরকম কেসগুলো এরকম কেসগুলো ওরা তো আপনার যখন ঠেকাতে না পারে তখন তো ওদের নিয়ম অনুযায়ী তো বাইরে পাঠাতে হবে, সেটা রেফার করতে হবে। তা না হলে আবার ওরা মেডিকেল জুডিশে ধরা খেয়ে যাবে। তো সেই জন্য ওরা এই কাজগুলো করে থাকে, ওতে টেনশন নেই। আল্লাহ রহমতের আপনি এই কাজগুলো কমপ্লিট করতে পেরেছেন। পেশেন্ট পার্টি তো এখন শান্ত আছে, তাই না? ইনশাল্লাহ ভালো হ্যাঁ। আছে। এটা এখন আপনি আস্তে পরবর্তী আস্তে এটা ধাপে সেরে যাবে ইনশাল্লাহ। পরবর্তী ধাপে চিকিৎসাগুলো আস্তে আস্তে চালান, তাহলে দেখবেন যে আর কোনো সমস্যা হচ্ছে না, সে রোগী ভালো থাকছে। তো স্যার, ভবিষ্যতে এটা ভবিষ্যতে তার জিরো ভালো থ্রি হবে। কি লাগাতার আর চলবে না এখন 15 বছর অফ করে দেবো স্যার? বুঝিনি। জিরো থ্রিটা অফ করে দেবো স্যার সিবি, না ওটা চলতে আর থাকবে আরো কিছু? 03 কতবার চলছিল? প্রথমে তো 3 ঘন্টা অন্তর অন্তর দিয়েছিলাম, আধা ঘন্টার পর পর দিয়ে, তখন 3 ঘন্টা দিয়ে, এখন দিনে 3 বার চলছে। আচ্ছা, দিনে 3 বার আরো কিছুদিন চলুক, তারপরে আপনি অবস্থা অনুযায়ী 06 বা 200-এ যাবেন। হ্যাঁ। জি স্যার, হ্যাঁ, ঠিক আছে। আর টিডি আর সোজা ওটা কমপ্লিট হয়েছে ওটা। ঠিক আছে, ওটা ওকে। করার পর জিনিসটা ওটা দেখো। এখন আর দরকার নেই, ঠিক হ্যাঁ, আছে, এখন আর দরকার শোনো, নেই। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোশাররফ সাহেব, মীর মোশাররফ হোসেন, কিছু বলবেন? আচ্ছা, আর কারো কিছু বলার আছে কিনা? আজকে কিন্তু এক পার্টে হবে, ক্লাসটা 2 পার্ট করব না। হ্যাঁ ভাই কি? আসসালামু আলাইকুম। বলছিলাম। ভাই ওই যে হচ্ছে আমার ভাইয়ের ব্যাপারে তো কথা বলছিলাম, ওকে লাস্ট 26 খাওয়ানো হয়েছিল আধা ঘন্টা পর পর। না, আধা ঘন্টা না, আপনি বলছিলেন 3 দিনে খাওয়াইতে 3 বার। তো খাইছি কিন্তু তেমন কোনো রেসপন্স পাচ্ছি না। মানে দিন যত যাচ্ছে ও যত বড় হচ্ছে, একদম কোনো কথা শোনে না, একটা কথা বলতে বলতে মানে ও যা বলবে তাই, আচ্ছা, সরিনাম পড়ার প্রতি দিয়ে তো কোনো ভেসে যাও। মনোযোগই নাই। জি। সরিনাম দিয়ে কার্বো ভেসে যাও। আচ্ছা ঠিক আছে, কার্বোহাইড্রেটটা কি মানে সে- চলবে? হ্যাঁ, চলবে। সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, মনি সাহেব। স্যার। জি, ডিএনসির যেই ট্রিটমেন্টটা কিভাবে দিয়েছিলেন একটু জানতে পারলে আমাদের জন্য উপকার হইতো। কিসের ট্রিটমেন্ট? এই ম্যাডামের আগে যে আলোচনা করলেন যে একটা বাচ্চা নষ্ট করতে যাইয়া যে হ্যাঁ, ব্লিডিং ইসরাইল হয়েছে, সাহেব। হ্যাঁ, ওই ট্রিটমেন্টটা কিভাবে দেওয়া হইলো এটা একটু জানা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ইসরাইল সাহেব, আপনি কোথায়? ইসরাইল সাহেব, শুনতে পাচ্ছেন? উনি বোধহয় বুঝতে পারছেন। আহ ইসরাইল সাহেব, আপনি কথা শুনতে পাচ্ছেন কিনা? আচ্ছা, যা হোক, আমি বলি, যখন এই ধরনের বিল্ডিং এর কেস আসে তখন আমরা যেটা করি, এই ধরনের, শুধুমাত্র এই ধরনের না, যে কোনো ধরনের বিল্ডিং এর কেস, আমরা প্রথমে হাইড্রো সিএম করি, 15 দিই। তারপরে যদি না কন্ট্রোলে আসে তখন আমরা হচ্ছে সরিনাম দিয়ে কার্বোভেট সিএম দিই। এবং কার্বোভেট সিএম দিয়ে 15 মিনিট বা আধা ঘন্টা পর থেকে কার্বোভেট 03 15 মিনিট বা আধা ঘন্টা পর পর চলতে থাকে। আর যতক্ষণ বন্ধ না হয়, এর ভিতরেও যদি দেখা যায় যে কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না, তাহলে 03 কিছু সময়ের জন্য থামিয়ে দিয়ে 1 ডোজ থুজা সিএম
এবং তারও কিছু সময় পরে এক ডোজ টিউবারকুলিনাম সিএম দিয়ে আমরা আবার কার্বোভেজ 03 চালু করি। এতে করে আমাদের এই ধরনের ব্লিডিং এর কেসগুলো, সেটা হতে পারে জ্বরের ব্লিডিং, হতে পারে পাইলসের ব্লিডিং বা অ্যানালের ব্লিডিং, যেটাই হতে পারে, কোনো সমস্যা নেই। তো এই ধরনের ব্লিডিং এর কেসগুলো আমরা এইভাবে হ্যান্ডেল করে থাকি এবং আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমাদের এটা নিয়ে দুশ্চিন্তা করতে হয়নি। শুক্রিয়া। মনীষা, বোঝা গেল? জি জি, শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। জি। আর কিছু জানার আছে আপনার? আপাতত নাই। আচ্ছা, ঠিক আছে। জি, কোনো প্রশ্ন আছে? আগামী সপ্তাহে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। আপনাকে শোনা যাচ্ছে, আপনি বলেন। জি। ওয়ালাইকুম সালাম, বলেন। কে? আচ্ছা, আর কারো কিছু বলার আছে কিনা? আর কারো কিছু আসসালামু বলার আছে? আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, শহীদুল। স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ, বলো। স্যার এখন তো অধিকাংশ মানুষের যে দাওয়াতের মধ্যে চুলকানি দেখা যায় শরীরে বিভিন্ন জায়গায়, এটা যত পটেন্সি বাড়ানো যায় ততই বৃদ্ধি পায়। এখন তো টিএনএম যে কাজ হচ্ছে না, পরে আম 15, 16, 17, 18 এইভাবে যায়, পরে আর দেখা যায় যে কাজ হচ্ছে না, বলে পরে লো পটেন্সিতে আসছে, পরে ব্যথা বেশি হয়। আমি একটা রোগীর ক্ষেত্রে এরকমই দেখলাম, যদি লো পটেন্সিতে আসছে তার শরীরে ব্যথা হয়, মানে যেখানে চুলকানি বেশি হয় ওটা আরো বেশি হয়। আগে হাই পটেন্সি ছিল 16, 17, 18 এরকম করে, পরে বেশি 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 শুধু হচ্ছে। যদি লো পটেন্সিতে আসলাম, তারপরে দেখি যে বেশি আছে, আরো বেশি হয়। এখন তো কোনো পটেন্সি দিয়েও কাজ হচ্ছে না, মেডিসিন দিয়েও কাজ হচ্ছে না। এখন চুলকানির জন্য কি করা যায়? আচ্ছা, থুজা দেওয়া হয়েছে কিনা? হ্যাঁ স্যার, এটা মাঝখানে হঠাৎ মাঝে মাঝে দেওয়া হয়। মাঝে মাঝে দেওয়া হয়। আচ্ছা, কার্বোভেজ দেওয়া হয়েছে? না স্যার, কার্বোভেজ দেওয়া হয়নি। দিতে হবে। সব রোগী যে হাইড্রোফোবিক নামে ভালো থাকবে, অন্য কোনো মেডিসিন দরকার হবে না, এমন তো বলিনি না। জি স্যার। স্যার কার্বোভেজ কত দিয়ে শুরু করবো এখানে? 10 mg দিয়ে শুরু করতে হবে। চুলকানি রোগীগুলো সবসময় মনে রাখতে হবে 10 mg 10 কাপি। করা লাগবে স্যার? হ্যাঁ, 10 কাপিং করা লাগবে। ও আচ্ছা। স্যার আমি যখন কার্বোভেজ থেরাপি দিতাম 01, 03-তে চুলকানি কিছু কমতো, হ্যাঁ ওই চুলকানি আর এই চুলকানি একরকম না যদিও, কিন্তু এখন এখন প্রথমে কথা হচ্ছে এখন কথা হচ্ছে যে আসলে করোনা টিকার পরে গিয়ে আমরা খুব জটিল একটা পরিস্থিতির মধ্যে আছি। অ্যালার্জি নিয়ে বা চুলকানি নিয়ে আমরা কি খুব জটিল একটা রোগী পরিস্থিতির মধ্যে আছি, খুব জটিল একটা পরিস্থিতির মধ্যে আছি। তো তার মধ্যে থেকে আমাদের উত্তরণের ব্যবস্থা করতে হবে এবং উত্তরণের ব্যবস্থা অলরেডি আমরা করে ফেলেছি। যদি আমরা একটু শান্ত মাথায় ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাই, তাহলে আমরা করতে পারবো। আগের মতো অত বেশি সব কমপ্লেন নিতে হচ্ছে না আমাদের এখন আর। যে চুলকানি রুগীরা ভালো থাকছে না, এই ধরনের কমপ্লেন অত বেশি আসছে না। স্যার সব রোগী মেনে নেয় সহজে, কিন্তু এই যে চুলকানিটা মেনে নিতে চায় না সহজে, কয় চুলকানির জন্য রাতে ঘুমাইতে পারে না, এই সমস্যা সেই সমস্যা অনেক কিছু বলে। সেটা তো এই জন্য অবশ্যই, এটা খুবই। রুগীর কাজ তো কমপ্লেন করা না। হ্যাঁ, তা তো অবশ্যই। তা রুগী তো কমপ্লেনই করবে। রুগী তোমার কাছে আসছে, তোমার কষ্টের কথা বলছে, সে ওষুধ নিচ্ছে, তোমাকে পয়সা দিচ্ছে, তাহলে সে তার কেন চুলকানি মেনে নেবে? হ্যাঁ, এটাই। আচ্ছা স্যার, তাহলে স্যার 10 এম থেকে শুরু করবো। হ্যাঁ,
আচ্ছা স্যার। সালাম আলাইকুম সালাম। স্যার। আসলাম। হ্যাঁ, এই যে চুলকানির জন্য হাইড্রোবোপিনাম 10 শুরু করলে পরবর্তী কোনো মেডিসিন আসলে ওগুলা আবার কি 10 এম যেই শুরু করবে না অন্য কোনো পটেন্সি দিয়ে? 10 এম দিয়েই শুরু হবে। মানে প্রতিটা মেডিসিনে চুলকানি অ্যালার্জির ক্ষেত্রে বা চর্মরোগের ক্ষেত্রে 10 এম দিয়েই শুরু হবে, এবং সামনের দিকে যত সাইকেল আমরা ঘোরাবো বা আমরা যত মেডিসিন পরিবর্তন করব, সব মেডিসিনেরই 10 এম দিয়ে শুরু হবে এবং 10 কাপে। ইনশাল্লাহ। জি। আর কারো কিছু বলার আছে কিনা? আর কারো কিছু বলার আছে কিনা? হ্যাঁ, আনিস সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। কিডনির রোগীদের ওই হাইড্রোপ্রোপিনাম সিএম দেওয়ার পরেই আপনার পাতলা পায়খানা শুরু হয়ে যায়, এটা কি রিয়াকশন না সিক্রেশন? এখন কি ধরে নেব? পাতলা পায়খানার ফলে রোগীর কি কোনো দুর্বল লাগা বা অন্য ধরনের কোনো কষ্ট হচ্ছে কিনা? ফুল ফুল ডায়রিয়া হয়ে একবারে সে একবার পুরো কাহিল হয়ে যায় তারপরে তো আর যদি যদি আপনার কাছে অ্যাগ্রাভেশন মনে হয়, তাহলে আপনি নিচে নামবেন এবং কাপিং করে ঘন ঘন খাওয়াবেন। নিচে নামা বলতে আপনার সিএম এর পরে কি 85 বা 10-এ নামতে দেবে তাই নাকি? না, 200-তে নামবেন। সিএমএ অ্যাগ্রাভেশন হলে, আপনি অ্যাগ্রাভেশন মনে করলে আপনি 200-তে নামবেন। জি জি। ও, ঠিক আছে। থ্যাংক ইউ। জি, ওয়েলকাম। হ্যাঁ, আর কেউ কিছু বলবেন? আমরা একটা ভুল বলা যায়, যে ভুলটা লক্ষ্য করছি ইদানিং, যে কি হচ্ছে, আমরা সিএম প্রয়োগ করলাম, সিএম প্রয়োগ করার 2-1 দিন বা 2-4 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা বা একদিন পরে রোগীর বৃদ্ধি পাচ্ছে। এমন কমপ্লেনটা এমন হচ্ছে যে ওষুধটা খেলে আমার বৃদ্ধি হচ্ছে, এবং বৃদ্ধিটা এমন পর্যায়ে এখন আমি ওষুধ না খেলে আর চলতে পারছি না। তো তখন আমরা অধিকাংশ আমাদের সহযোদ্ধারা কি করছেন, 200 দিয়ে দিচ্ছেন। কিছু কিছু রোগীর ক্ষেত্রে 200 কাজ করছে, কিছু কিছু রোগীর ক্ষেত্রে কাজ করছে না, এরকম একটা মিশ্র প্রতিক্রিয়া তৈরি হচ্ছে। তো এই ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে, যদি এরকম দেখা যায় যে আপনারা সিএম প্রয়োগ করেছেন, সিএম প্রয়োগ করার পরে রোগী আহ কিছুটা ভালো বলেছে এবং পরবর্তীতে আহ, তার বৃদ্ধি ঘটেছে, তো সেই ক্ষেত্রে আমরা সিএমটাকে কাপিং করে নিতে বলবো। কাপিং কেমন? রুগী কাপিং বুঝবে না, রুগীকে কাপিং বোঝানো অনেক মুশকিল ব্যাপার। এমন আহ হয় যে আসলে রুগী বিশ্বাস করতে চায় না, বা রুগীর পক্ষে এটা করাও মুশকিল। তো সেক্ষেত্রে আমরা রুগীকে সহজ একটা বুদ্ধি দেব। সেটা হচ্ছে 1 গ্লাস পানি নেবে, 1 গ্লাস পানির মধ্যে যে ওষুধটা গুলানো ছিল, সেই ঔষধ থেকে 2 ফোঁটা বা 5 ফোঁটা দিয়ে 1 গ্লাস পানির মধ্যে সুন্দর করে চামচ দিয়ে নেড়ে দেবে, এবং চামচ দিয়ে ক্লকওয়াইজ নেড়ে তারপরে ওখান থেকে অল্প অল্প করে, আধা চামচ বা আধা চামচেরও কম, অল্প অল্প করে বারবার সেবন করতে থাকবে, যতক্ষণ পর্যন্ত তার এই অ্যাগ্রাভেশন না কমে আসে। তাহলে আমরা কিন্তু এই জায়গা থেকে খুব দ্রুত বেরিয়ে আসতে পারবো, এবং ওই রুগী
অনেকদিন ভালো থাকবে। তো যদি আমরা 200 দিই বা একটু কাজ করেছে ছেড়ে দিয়েছে ভেবে আমরা সামনে দিই, সেক্ষেত্রে আরো বেশি অ্যাগ্রাভেশন হয়। আর 200 দিলে এই ধরনের অ্যাগ্রাভেশন গুলোর কিছুই হয় না। তো সেই ক্ষেত্রে আমরা প্রথম কাজ হচ্ছে একটা রুগীর একটা পোটেনসি দেওয়ার পরে যদি অত্যাধিক অ্যাগ্রাভেশন মনে হয়, তখন আমরা এই প্রসিডিওরটা অ্যাপ্লাই করব। প্রসিডিওরটা কি? রুগীকে বলবো আপনার যেখানে ওষুধ খাচ্ছেন ওইখান থেকে 2 ফোঁটা বা 5 ফোঁটা 1 গ্লাস পানির মধ্যে নেন, নিয়ে অল্প অল্প করে বারবার খেয়ে আপনি আমাকে 2 ঘন্টা বা 3 ঘন্টা পরে জানান কি অবস্থা। একটা জিনিস মনে রাখতে হবে, আপনি রুগীকে যত বেশি সময় দেবেন, রুগীকে যত বেশি অবজার্ভ করবেন, আপনার সাকসেস রেট কিন্তু তত বেশি বৃদ্ধি পেতে থাকবে। কারণ আপনি আমি যে প্রসিডিওরের কথা বললাম, এই প্রসিডিওর মেনটেন না করে আপনি যদি 15 দেন, তাহলে আপনার রুগী আরো বেশি বৃদ্ধি পাচ্ছে এবং আরো বেশি কষ্ট যন্ত্রণা ভুগছে। আবার 200 দিলেও রুগী তেমন কোনো পরিবর্তন হচ্ছে না, তখন আপনি কি করছেন? সরিনাম দিয়ে কারো হয়ে যাচ্ছেন, আপনার তখন আবার সেই পূর্বের ন্যায় হতাশা চলে আসছে যে না, রেজাল্ট হচ্ছে না। তো সেই জন্য আমরা সবসময় খুব সুচারু দৃষ্টি রাখবো আমাদের পেশেন্টদের উপরে। এই ধরনের পেশেন্ট কিন্তু খুব কম থাকে। কম থাকে বলতে কেমন কেমন কম থাকে? কম থাকে অর্থাৎ হচ্ছে যে খুব বেশি ওভার সেন্সিটিভ এবং ক্রিটিক্যাল এই ধরনের পেশেন্ট কিন্তু আমাদের খুব বেশি একটা থাকে না। আপনার যদি 100 জন পেশেন্ট থাকে, 100 জন পেশেন্টের মধ্যে এই ধরনের ক্রিটিক্যাল অবস্থায় হয়তো 5 জন বা 3 জন বা 8 জন আছে, বা সর্বোচ্চ 10 জন আছে। আর 90 জন কিন্তু মোটামুটি একটা স্টেবল অবস্থায় আছে। তো আপনার এই 90 জন পেশেন্ট কিন্তু আপনাকে আর ডিস্টার্ব করবে না। এই 10 জন পেশেন্ট হয়তো দিনে 10 বার কল করবে বা 20 বার কল করবে, সেই কলগুলো আপনাকে অ্যাটেন্ড করতে হবে। চেষ্টা করতে হবে রুগীকে সঠিক পরামর্শ দেওয়ার। এবং আমাদের মধ্যে অনেকেই আছেন অনেক ব্যস্ত, অনেক ব্যস্ততার মাঝে আপনারা পেশেন্টের ফোন ধরতে পারছেন না, পেশেন্টকে সময় দিতে পারছেন না। তো আমি রিকোয়েস্ট করব যে আপনারা আপনাদের প্র্যাকটিসের স্বার্থে এই ধরনের ক্রিটিক্যাল রুগী কিন্তু আপনাদের খুব বেশি থাকে না। আর এবং একটা ক্রিটিক্যাল রুগীকে যদি আপনি দাঁড় করাতে পারেন, তাহলে কিন্তু আপনার ওই এলাকা ধরে অনেক বেশি আহ প্রচারণা শুরু হয়ে যাবে। তো সেই জন্য আপনি চেষ্টা করবেন ক্রিটিক্যাল রুগীদেরকে সময় দিতে এবং ক্রিটিক্যাল রুগীগুলোকে মোটামুটি একটা সুন্দর গাইডলাইন দিয়ে এগিয়ে নিতে। ক্রিটিক্যাল রুগীরা যত বেশি আপনার সাথে লিঙ্ক আপ থাকবে, হুক আপ থাকবে, রুগী তত বেশি তাড়াতাড়ি সুস্থ হবে এবং সে একটা স্টেবল জায়গা পাবে এবং সে একজন আহ মানে একটা মেন্টাল স্টেবিলিটি তার ভিতরে গ্রো করবে, আপনার উপরে মেন্টাল ফেইথটা তৈরি হবে। তো সেই জন্য এই কষ্টটুকু করবেন আপনাদের নিজেদের স্বার্থে। আমি এটা আহ, করার চেষ্টা করি, যদিও অনেক সময় সবাইকে সময় দিতে পারি না, ডাক্তারদের সবাইকে সময় দিতে পারি না। তো যা হোক, তবুও যতটুকু পারছি ততটুকু করছি। আপনারাও আপনাদের জায়গা থেকে সর্বোচ্চটা করার চেষ্টা করেন। আমি হয়তো সর্বোচ্চ করতে পারছি না, আমার জন্য দোয়া করবেন আমি যেন সবার জন্য সর্বোচ্চ করতে পারি। আচ্ছা, আর কারো কিছু বলার আছে কিনা? লাস্ট যে পৌঁছে। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার, এখানে যে রোগীকে যে আমরা কাপিং করতে বলছি গ্লাসে পানি দিয়ে, এক্ষেত্রে রোগী যে মানে 10 মিনিট বা আধা ঘন্টা পর পর খাবে, এখানে রোগী কি এই পানিটাকে ঝাঁকি দেওয়া বা চামচ দিয়ে নাড়াচাড়া দেওয়ার কোনো প্রয়োজনীয়তা আছে কিনা কিছুক্ষণ পর পর যখনই খাওয়ার খাবে, সময়? তখনই চামচ দিয়ে 10 বার করে নেড়ে দিবে ক্লকওয়াইজ, জি জি স্যার। মানে ডান থেকে বামে, ডান থেকে বামে জি স্যার, জি এভাবে বুঝছি জি। ঘুরিয়ে নেবে। জি স্যার, এটাই যেমন। না ঘুরিয়ে খাওয়ার যাবে না, এটা আমাকে বলে দিতে হবে। জি ঘুরিয়ে ঘুরিয়ে, বারবার ঘুরিয়ে ঘুরিয়ে খাবে। জি স্যার, জি। হ্যাঁ, আমরা একদমই শেষ প্রান্তে আছি। আজকের মতো ক্লাস আমাদের এখানেই শেষ হবে। আবার আমরা আগামী সপ্তাহে তৈরি হব নতুন ভাবে কথা বলার জন্য। এবং আমরা একটু সবাই পেআরএস এর উপরে একটু চোখ বুলাবো, পেআরএস টাকে একটু পড়বো।
আমরা আগামী সপ্তাহে সবাই মিলে যেন পিআরএস আলোচনা করতে পারি। এখানে আমরা গ্রুপ ডিসকাশনের মতো করে